ওয়েলকাম টু এমডি কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা 11 ক্লাস চলে যাব। আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে জানবো। ওকে, কোয়ান্টাম সংখ্যা ব্যাপারটা কি প্রথমে আমরা জেনে নিই। কোয়ান্টাম সংখ্যা কাকে বলবো আমরা? না, পরমাণুর মধ্যে যে সমস্ত ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোর প্রকৃতি অবস্থান সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য আমাদের কিন্তু কয়েকটা সংখ্যার প্রয়োজন হয়। এইগুলোকে আমরা বলবো কোয়ান্টাম সংখ্যা। যেরকম আমাদের একটা নির্দিষ্ট ঠিকানা রয়েছে, যদি আমাদেরকে ঠিকানা লিখতে বলা হয় যে তখন আমরা কিভাবে লিখব? তখন কিন্তু লিখবো প্রথমে গ্রামের নাম, প্রথমে আমার নিজের নাম লিখবো, তারপরে গ্রামের নাম, পোস্ট, ডিস্ট্রিক্ট, থানা, এগুলো পিন নাম্বার ইত্যাদি এরকম আমাদের প্রয়োজন হয়। কিন্তু একটা ইলেকট্রনও সেরকম কিন্তু তার ঠিকানা রয়েছে। অর্থাৎ ইলেকট্রনের গতি প্রকৃতি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করার জন্য কয়েকটি সংখ্যার কিন্তু প্রয়োজন হয়। এইগুলো, এই সংখ্যাগুলোকেই বলবো আমরা কি না কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা জেনারেলি 4 প্রকারের। এক নম্বর হচ্ছে কি না মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আর কি গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যা। 3 নম্বর হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আরো একটা রয়েছে, সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই 4 ধরনের টোটাল কোয়ান্টাম সংখ্যা কিন্তু রয়েছে। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে আমরা ছোট হাতের এন দিয়ে প্রকাশ করি, গৌণ কোয়ান্টাম সংখ্যাকে এল দিয়ে প্রকাশ করি। এটাকে প্রত্যেকটা টার্ম আমি ইংরেজি টার্মগুলো বলে দিচ্ছি। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দিয়ে প্রকাশ করব, আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে এস দিয়ে প্রকাশ করব। এই যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। গৌণ কোয়ান্টাম সংখ্যাকে বলা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে বলা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে বলা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। ওকে, এইবারে আমরা কিন্তু প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে একটু জেনে নেব। এগুলো একদম সহজ, তোমরা দেখো। প্রথমে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা নিয়ে জানব। মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটাকে আমরা জেনারেলি এন দিয়ে প্রকাশ করি। দেখো, বোরের তত্ত্ব অনুসারে পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে যে বৃত্তাকার কক্ষপথ রয়েছে ওগুলোকে কি বলা হয়? ওগুলোকে কিন্তু একটা একটা শক্তি স্তর বলা হয়। এই শক্তি স্তরগুলোর কিন্তু শক্তি একেবারে নির্দিষ্ট, মানে স্থির। বুঝতে পারলে? তাহলে কি বললাম, নিউক্লিয়াসের চারিদিকে যে সমস্ত কক্ষপথগুলো মানে বৃত্তাকার যে কক্ষপথগুলো রয়েছে ওগুলোর কিন্তু শক্তি একেবারে স্থির। এই যে একটা একটা শক্তি স্তর রয়েছে ওগুলোকে কি বলা হচ্ছে? মুখ্য শক্তি স্তর বলা হয় একটা একটা, বা মুখ্য কোয়ান্টাম স্তরও বলা হয় এইগুলোকে। তাহলে কোনগুলো কোনগুলো কোয়ান্টাম স্তর রয়েছে? এই যে ধরো এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারিদিকে পরপর কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ, এইরকম শক্তি স্তরগুলো রয়েছে। এই যে কে, এল, এম, এন, এই যে শক্তি স্তরগুলো এগুলো একটা একটা, এগুলোকে কিন্তু একটা বিশেষ সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়। কি বললাম? নিউক্লিয়াসের চারিদিকে যে সমস্ত শক্তি স্তরগুলো রয়েছে এইগুলোকে কি কি দিয়ে প্রকাশ করা হয়? কে, এল, এম, এন ইত্যাদি এই নামে কিন্তু চিহ্নিত করা হয়। ওকে, এই যে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এদেরকে একটা নাম্বার দিয়েও সূচিত করা যেতে পারে। এদেরকে যে নাম্বারগুলো দিয়ে সূচিত করা হয় সেগুলোই হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল? তার মানে কি, এই এন ইকুয়াল টু 1 এখানে কে কক্ষের জন্য, এল কক্ষের জন্য এন ইকুয়াল টু 2, আর এম কক্ষের জন্য এন ইজ ইকাল টু 3, এইরকম চলতে থাকবে। এন কক্ষের জন্য এন ইজ ইকাল টু 4। এইরকম এই যে এন ইজ ইকাল টু 1 2 3 4, এইগুলোকেই বলা হয় কিন্তু মুখ্য কোয়ান্টাম সংখ্যা।
বুঝতে পারলে তো? এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা দেখো, যত মুখ্য কোয়ান্টাম সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তত কিন্তু কি হচ্ছে, ইলেকট্রনের অবস্থান কিন্তু নিউক্লিয়াস থেকে আরো দূরে সরে যাচ্ছে, অর্থাৎ তার কিন্তু কি হচ্ছে, এনার্জি তত বেশি বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারলে তো? মানে যত শক্তি স্তর যত বৃদ্ধি, মানে যত হবে, মানে যত ইলেকট্রন গুলো আস্তে আস্তে দূরে সরে যাবে, তত কি হবে, তত কিন্তু ইলেকট্রন গুলোর শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কি তাই তো? এইভাবে কিন্তু এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানা যায় যে ইলেকট্রনটা যে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে সেই বৃত্তাকার কক্ষপথটা কততম কক্ষপথ, আমরা নিউক্লিয়াস থেকে কততম কক্ষপথে রয়েছে এই সম্বন্ধে কিন্তু একটা স্বচ্ছ ধারণা পেতে পারি এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। বোঝা গেল ব্যাপারটা? এরপরে এই মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে আমরা কিভাবে আরো কয়েকটা কাজ করা যায় সেগুলো একটা একটা করে আমি বলছি। দেখো, এই মুখ্য যে কোয়ান্টাম সংখ্যা, এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি কি করতে পারি আরো। এক নম্বর, মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ওই যে সংখ্যাটা, এই সংখ্যার সাহায্যে হিসাব করা যায় যে কোন কক্ষে, কততম কক্ষে কতগুলো ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে, এগুলো কিন্তু আমরা জানতে পারি। মানে কোন নিয়মের সাহায্যে? 2n² নিয়মের সাহায্যে কিন্তু আমরা কি জানতে পারি না, একটা কক্ষে তার ইলেকট্রন ধারণ ক্ষমতা কত সেটা কিন্তু আমরা জেনে নিতে পারি। ওকে, দেখো এখানে 2n² মানে কি, এখানে nটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে কে কক্ষে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, কে কক্ষের জন্য n এর মান 1, তাহলে 2 × 1² দ্যাট ইজ 2। l কক্ষে 2 × 2² দ্যাট ইজ 8। m কক্ষে 2 × 3² এর 2 × 3² মানে 18। n কক্ষের জন্য 2 × 4² মানে কত হচ্ছে 32। এইরকম কিন্তু তার একটা কক্ষে ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটা সেটা কিন্তু আমরা এই সূত্রের সাহায্যে 2n² নিয়মের সাহায্যে আমরা এটাকে হিসাব করতে পারি, জানতে পারি। তবে এই যে 2n² রুল, এর কিন্তু কয়েকটা ব্যতিক্রম রয়েছে। এবার আমরা এইগুলোর ব্যতিক্রমগুলো একটু জেনে নেব। ওকে, এই রুলটা তো আমরা অ্যাপ্লাই করতে শিখে গেলাম, এই রুলটার কিন্তু দুই একটা ব্যতিক্রম রয়েছে, সেগুলো একটু বলে দিচ্ছি আমি। দেখো, এক নম্বর যে ব্যতিক্রম রয়েছে, n এর মান কিন্তু 4-এর বেশি হলেও এই মানে সেই কক্ষে ইলেকট্রন সংখ্যা কখনো 32-এর বেশি হয় না। তাহলে কি বললাম, n এর মান 4-এর বেশি হলেও সেই কক্ষে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কখনোই 32-এর বেশি হবে না। তাহলে বোঝা গেল এটা কিন্তু এক নম্বর যে মানে ব্যতিক্রম। ব্যতিক্রমগুলো আমরা একটা একটা লিখবো। ওকে, 2n² নিয়মের ব্যতিক্রম। 2n² নিয়মের ব্যতিক্রম। এক নম্বর ব্যতিক্রম কি না, n greater than 4 হলেও কোনো কক্ষে ইলেকট্রন ধারণ ক্ষমতা 32-এর বেশি হয় না। কি ব্যাপারটা বুঝতে পারলে তো? আর কি, একেবারে সব থেকে বাইরের কক্ষে কিন্তু 8টির বেশি, সব থেকে সর্ববহিস্থ কক্ষে, সর্ববহিস্থ কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। কি তাই তো? তাহলে কি বললাম, সব থেকে সর্ববহিস্থ কক্ষে কি বললাম, 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। আর সব থেকে বাইরের কক্ষের আগের কক্ষে মানে পেনাল্টিমেট সেল, পেনাল্টিমেট সেলে কিন্তু 18টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তার মানে কি বললাম, সর্ববহিস্থ কক্ষের আগের কক্ষে কটির বেশি ইলেকট্রন থাকতে পারে না, 18টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। 18টির
বেশি ইলেকট্রন থাকতে পারে না। আরো একটা ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে কোনো একটা কক্ষ পুরো মানে একদম সম্পূর্ণরূপে পূর্ণ না হওয়া পর্যন্ত তার পরের কক্ষে যদি কোনো ইলেকট্রন প্রবেশ করে, সেই কক্ষে দুটির বেশি ইলেকট্রন, মানে একদম বাইরের কক্ষে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে কি বললাম, কোনো কক্ষ একদম পূর্ণ না হয়ে যদি তার পরের কক্ষে ইলেকট্রন প্রবেশ করে, তাহলে কিন্তু সেই বাইরের কক্ষে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। ঠিক আছে, এটা তোমরা লিখে নাও, আমি বলে দিচ্ছি। কোনো কক্ষ, কি বললাম, কোনো কক্ষ পূর্ণ না হয়ে, কোনো কক্ষ পূর্ণ না হয়ে যদি তার পরের কক্ষ ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, ইলেকট্রন দ্বারা পূর্ণ হতে তার পরের কক্ষে ইলেকট্রন প্রবেশ করে, তারপরের কক্ষে ইলেকট্রন প্রবেশ করে, তবে সেই কক্ষে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না। কটির বেশি? দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে কি বললাম, তাহলে কোনো কক্ষ পূর্ণ না হয়ে যদি তার পরের কক্ষে ইলেকট্রন প্রবেশ করে, তবে সেই কক্ষে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না। বোঝা গেল? এইগুলোই হলো 2n² নিয়মের ব্যতিক্রম। এরপরে হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, বা এটাকে বলা হচ্ছে অ্যাজিমুথাল অর সাবসিডারি কোয়ান্টাম নম্বর বলা হয়। দেখো, এই যে গৌণ কোয়ান্টাম সংখ্যা কেন এসেছে, কেন আমাদের এটা প্রয়োজন হয়েছে, সেটা আমি আগে বলি। দেখো, হাইড্রোজেনের যে রেখা বর্ণালী, সেই রেখা বর্ণালীকে যদি আমরা উচ্চ বিশ্লেষণী ক্ষমতাযুক্ত স্পেকট্রোমিটার সাহায্যে আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো প্রত্যেকটা রেখা বর্ণালী ছোট 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 সূক্ষ্ম বিভাজন লক্ষ্য করা যায়। একদম সূক্ষ্ম সূক্ষ্ম যে মানে ওই প্রত্যেকটা রেখা কিন্তু ছোট ছোট সাবলাইনে কিন্তু ভেঙে যেতে দেখা যায়। এই যে সাবলাইনে ভেঙে যাওয়াটা কি নির্দেশ করছে বলতো? সাবলাইনে ভেঙে যাওয়াটা নির্দেশ করছে প্রত্যেকটা শক্তি স্তর আরো কতগুলো উপশক্তি স্তর নিয়ে গঠিত, অর্থাৎ কতগুলো কক্ষ আরো কতগুলো উপকক্ষ নিয়ে গঠিত। তাহলে উপকক্ষ নিয়ে গঠিত হওয়ার ফলে কি হয়েছে, তাহলে এই যে সমস্ত ইলেকট্রনগুলি একই কক্ষে রয়েছে, তাদের এনার্জি মোটামুটি ভাবে একই হলেও একেবারে যেগুলো বিভিন্ন উপকক্ষে অবস্থান করে যে সমস্ত ইলেকট্রনগুলো, তাদের শক্তি কিন্তু একেবারে সমান নয়। যে কারণের জন্য তাদের এনার্জি সামান্য তারতম্যের জন্য কিন্তু ওই রেখা বর্ণালী সামান্য সামান্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভাজিত হয়ে যাচ্ছিল। এবং এইটাকে ব্যাখ্যা করার জন্য আমাদের এই গৌণ কোয়ান্টাম সংখ্যাটা প্রয়োজন হয়েছে। দেখো, এখানে কিন্তু সমারফিল্ডের মডেল আমরা বলেছি। সমারফিল্ডের মডেল অনুসারে কি বলা হয়েছে, বৃত্তাকার কক্ষপথের সঙ্গে সঙ্গে ইলেকট্রন উপবৃত্তাকার কক্ষপথেও আবর্তন করতে পারে। কি তাই তো? বৃত্তাকার কক্ষপথের সঙ্গে সঙ্গে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে পারে। এই যে উপবৃত্তাকার কক্ষপথের কতখানি উৎকেন্দ্রিকতা রয়েছে, সেইটা জানার জন্য এই কোয়ান্টাম সংখ্যাটা কিন্তু খুবই জরুরি। এটাই হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এটাকে কিন্তু এল দিয়ে প্রকাশ করা হয়। আমরা কি দিয়ে প্রকাশ করব? এল দিয়ে। তাহলে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে না উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে, এইটা জানার জন্য কিন্তু আমাদের যে কোয়ান্টাম সংখ্যাটা দরকার সেটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। ওকে, দেখো, এই গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি করে এটা বুঝতে পারি সেটা একবার বলে ফেলবো। এখানে দেখো, যে গৌণ কোয়ান্টাম সংখ্যা এর মানটা আগে কিভাবে রিলেটেড মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, মানে কক্ষের সঙ্গে উপকক্ষ কিভাবে রিলেশনটা রয়েছে, সেটা কিন্তু গৌণ কোয়ান্টাম সংখ্যা এবং মুখ্য কোয়ান্টাম সংখ্যার সঙ্গে যে রিলেশনটা সেটা আমরা জানবো। দেখো, মুখ্য কোয়ান্টাম সংখ্যা যে কোনো মানের জন্য, এন এর যে কোনো ভ্যালুর জন্য কিন্তু গৌণ কোয়ান্টাম সংখ্যা কত হয়? 0 থেকে
n-1 পর্যন্ত যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে n এর যে কোনো মানের জন্য গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত হয়? 0 থেকে n-1 পর্যন্ত যে কোনো পূর্ণ সংখ্যা। যেমন ধরো n এর মান যদি 3 হয় তাহলে l এর সম্ভাব্য মানগুলো কত হবে? 0, 1, 2। 4 হলে কত হবে? 0, 1, 2, 3। এইরকম ব্যাপারগুলো আসবে। এই দেখো, এই যে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যার একটি নির্দিষ্ট মানের জন্য গৌণ কোয়ান্টাম সংখ্যার কতগুলি মান আসে, 0, 1, 2, 3 ইত্যাদি ইত্যাদি এরকম মান আসে। এখন এই 0, 1, 2, 3 এইসব মানগুলোর জায়গায় কতগুলি আমরা স্পেকট্রোস্কোপিক সিম্বল আমরা ইউজ করি। যেমন ধরো এল এর মান যদি 0 হয়, এল সমান যদি 0 হয়, 0-র জায়গায় একটা আমরা সিম্বল ইউজ করি, সেটা হচ্ছে কি 0-0-র জায়গায় আমরা কিন্তু কতগুলো সিম্বল ইউজ করি, স্পেকট্রোস্কোপিক সিম্বল। এই সিম্বলগুলো কি? 0-র জায়গায় এস, 1 হলে পি, এ হলে মানে 2 হলে হচ্ছে ডি, আর 3 হলে হচ্ছে এফ। এই যে এল এর মান 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ, এই স্পেকট্রোস্কোপিক সিম্বলগুলো কিন্তু এই সিম্বলগুলো, এস মানে হচ্ছে শার্প, পি মানে হচ্ছে প্রিন্সিপাল, ডি মানে হচ্ছে ডিফিউজড, এফ মানে এফ ফর ফান্ডামেন্টাল। এই যে এইগুলো থেকে কিন্তু এস, পি, ডি, এফ অরবিটাল, অর্থাৎ একটা ইলেকট্রন কোন একটা শক্তি, যে কোনো শক্তি স্তরের আন্ডারে কোন উপকক্ষে রয়েছে সেইটা কিন্তু জানতে আমাদের খুব কাজে লাগে। কে মানে খুব সাহায্য করে কোনটা না, এল এর মানগুলো। এল এর মান যদি 0 হয় তখন ভাববো সেটা ইলেকট্রনটা এস কক্ষকে রয়েছে। 1 হলে সেটা বোঝা যাবে পি কক্ষকে, পি অরবিটালে রয়েছে। 2 হলে তখন আমরা ভাববো কি ডি অরবিটালে রয়েছে। 3 হলে এফ অরবিটালে রয়েছে। এগুলো কিন্তু প্রকৃতপক্ষে একটা একটা স্পেকট্রোস্কোপিক সিম্বল। এই সিম্বলের সাপেক্ষে কিন্তু আমরা সবসময় এল এর মানটাকে, মানে এল এর মান জানলে এই সিম্বলগুলো জানতে পারি যে কোন অরবিটালে মানে কোন উপশক্তি স্তরে রয়েছে, সেটা কিন্তু আমরা জানতে পারি। বুঝতে পারলে? এই হচ্ছে এল এর সিগনিফিকেন্স। এল এর মান কিন্তু এইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এল এর মানগুলোকে। আরেকটা জায়গায় আমাদের এল এর মান ব্যবহার করা হয়, সেটা কি বললাম, যে এই যে আমি একটু আগেই বলেছি ইলেকট্রনটা বৃত্তাকার না উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, সেটা জানার জন্য কিন্তু এল এর মানটা খুব দরকার। কিভাবে? দেখো এন এর যে কোনো মানের জন্য এল এর মান যদি n-1 হয় তখন ভাববো কিন্তু কি না ইলেকট্রনটা বৃত্তাকার কক্ষপথে রয়েছে। অর্থাৎ এন এর যে কোনো মানের জন্য এল এর মান যদি n-1 হয় তখন ভাববো কি আমরা বৃত্তাকার কক্ষপথে রয়েছে। এটা কেমন একবার বুঝিয়ে নেওয়া যাক। ধরো n সমান যদি 3 হয় এবং l সমান যদি 2 হয়, তাহলে কিন্তু ভাববো ইলেকট্রনটা কোথায় রয়েছে? বৃত্তাকার কক্ষপথে রয়েছে। আর মানে কি এটা বৃত্তাকার কক্ষপথে রয়েছে। ওকে, ধরো n এর মান 3, l এর মান হচ্ছে 1, তখনই কিন্তু এটা, যখনই পার্থক্যটা বেড়ে যাবে তখনই কিন্তু এটা কি 1-এর বেশি হয়ে যাবে পার্থক্যটা, তখন ভাববো এটা উপবৃত্তাকার কক্ষপথে রয়েছে। উপবৃত্তাকার কক্ষপথে রয়েছে। কি বুঝতে পেরেছো? তাহলে এখানে n এর মান যদি l মাইনাস মানে l এর মান যদি n-1 হয় তখন ভাববো বৃত্তাকার, আর যত পার্থক্য বাড়তে থাকবে তত কিন্তু উপবৃত্তাকার কক্ষপথের যে উৎকেন্দ্রিকতা কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ ধরো এটা ধরো 3, 2, এটা এই বৃত্তাকার কক্ষপথের জন্য হচ্ছে 3, মানে n ইজিক্যাল টু, এটার জন্য ধরো n ইজিক্যাল টু 3, l ইজিক্যাল টু 2 হলো। আবার ধরো n ইজিক্যাল টু 3 আর l ইজিক্যাল টু 1 হলে এরকম হবে। আবার যখন 0 হয়ে যাবে তখন কি হবে? আবার উপবৃত্তাকার কক্ষপথের উৎকেন্দ্রিকতা আরো বেশি বেড়ে যাবে। মানে এটার জন্য l ইজিক্যাল টু 0 আর n ইকুয়াল টু 3। বোঝা গেছে? এইভাবে কিন্তু যত পার্থক্য বাড়বে তত কিন্তু কি হবে না উপবৃত্তাকার কক্ষপথের উৎকেন্দ্রিকতা আরো বেশি বৃদ্ধি পাবে। এটা আমরা কিন্তু বুঝতে পারি যে ইলেকট্রনটা বৃত্তাকার কক্ষপথে আছে। এন এর মান এবং এল এর মান এর জন্য দুটো দরকার অবশ্য, মানে এন এর মান এবং এল এর মান থেকে আমরা বুঝতে পারি যে ইলেকট্রনটা বৃত্তাকার কক্ষপথে আছে না উপবৃত্তাকার কক্ষপথে আছে। এটা কিন্তু খুব ভালোভাবে জাজ করা যায়।
এল এর মান থেকে আর কি কি করতে পারি দেখো, ইলেকট্রনগুলো কোনো অরবিটালে আবর্তনকালে তার কিন্তু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে অরবিটালে ঘূর্ণনের ফলে তার কৌণিক ভরবেগের মান আমরা নির্ণয় করতে পারি। বুঝতে পারলে? তাহলে এখানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এম ভি ইন্টু আর, তাহলে কি বললাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান কি হবে, √L ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু h/2π, মানে h/2π এককে বা যে কোনো মানে এখানে কিন্তু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নির্ণয় করতে পারি, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নির্ণয় করতে পারি। ধরো তোমাকে একটা প্রশ্ন দিল যে 3D অরবিটালে অবস্থিত ইলেকট্রনের h/2π এককে, তাহলে কি বললাম, 3D অরবিটালে অবস্থিত ইলেকট্রনের h/2π এককে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নির্ণয় করো, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নির্ণয় করো। তখন কি হবে, 3D অরবিটাল ডি অরবিটালের জন্য কি হবে, ডি অরবিটালের জন্য এল এর মান কত হবে, 2 হবে। তাহলে ডি অরবিটালের জন্য এল ইকুয়াল টু কত, 2। তাহলে এখানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, √2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু h/2π, h/2π মানগুলো তো বসাবো না আর আমি, তাহলে 3 2 6, তাহলে √6 ইন্টু h/2π, তাহলে এখানে h/2π এককে আমাদের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত আসবে, √6। এইভাবে কিন্তু আমাদের এই গৌণ কোয়ান্টাম সংখ্যাটাকে কাজে লাগাতে হবে। বুঝতে পারলে তো? এই সব কাজগুলো করা যায় হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা দিয়ে। আরো একটা জিনিস করা যায়, কোনো একটা অরবিটালে মোট সাব অরবিটালের সংখ্যা কত, এল এর যে কোনো মানের জন্য কি বললাম, আমরা কিন্তু এই গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোনো অরবিটালে কতগুলো সাব অরবিটাল আছে সেগুলো আমরা নির্ণয় করতে পারি। কিভাবে, সেটা কিন্তু 2l প্লাস 1, এল এর যে কোনো মানের জন্য। ধরো ডি অরবিটালে কতগুলো সাব অরবিটাল রয়েছে, উপকক্ষক রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে ডি অরবিটালের জন্য এল এর মান কত, 2। তাহলে ডি অরবিটালে মোট কতগুলো সাব অরবিটাল রয়েছে সেগুলো জানার জন্য আমরা 12 প্লাস 1, তার মানে এখানে টোটাল নম্বর অফ নম্বর অফ অরবিটাল কত হবে, 2 ইন্টু 2 প্লাস 1, মানে 5টা সাব অরবিটাল রয়েছে। এইভাবে কিন্তু আমরা ডি অরবিটালে মানে কোন একটা অরবিটালের আন্ডারে কতগুলো সাব অরবিটাল রয়েছে সেটা জানতে পারি। ওকে, এবার আমরা জানবো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ওকে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নম্বর। এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা কি জন্য এসেছে সেটা একটু বলে দিই আমি। দেখো, এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা প্রথম ব্যবহার করা হয় কিন্তু জিমান প্রভাব ব্যাখ্যা করার জন্য। এই যে জিমান প্রভাবটা কি একটু সেটা বলি। না, বিজ্ঞানী জিমেন প্রথম লক্ষ্য করেন যে হাইড্রোজেন পরমাণুর যে রেখা বর্ণালী, ওই রেখা বর্ণালী কিন্তু উচ্চ ক্ষমতাযুক্ত চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভাজিত হয়ে যায়। এইটাকেই তিনি প্রথম নাম দেন জিমেন এফেক্ট বলে। এই জিমেন এফেক্ট ব্যাখ্যা করার জন্য কিন্তু এই যে কোয়ান্টাম সংখ্যাটার দরকার হয়েছে সেটাকেই বলা হয়েছে, মানে সেই কোয়ান্টাম সংখ্যাকেই বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। দেখো, জিমান প্রভাবের ব্যাখ্যাটা কিন্তু এইভাবে দেওয়া হয়, এই যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো যে বিভিন্ন অরবিটালে রয়েছে, যখন ইলেকট্রনগুলো থাকে ঘূর্ণন অবস্থায়, ইলেকট্রনগুলো নিজেই তো ঋণাত্মক আধান, এবং ঋণাত্মক আধানের জন্য যখন নিজে আবর্তন করবে তখন কিন্তু তার চারিদিকে একটা কি করবে না চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। কি বোঝা গেল? তার মানে আবর্তনশীল ইলেকট্রন নিজেই একটা কি করে চুম্বক ক্ষেত্র জেনারেট করে। এইবারে বিভিন্ন ধরনের যে উপকক্ষগুলো রয়েছে, এই উপকক্ষগুলো ত্রিমাত্রিক তলে বিভিন্নভাবে বিন্যস্ত থাকে। এদের বিন্যাসগত পার্থক্যের জন্য ইলেকট্রনগুলির কিন্তু সামান্য শক্তিরও পার্থক্য হয়। এই এমতো অবস্থায় এই বিভিন্ন তলে যে আবর্তনরত ইলেকট্রনগুলো, তাদের উপরে যখন শক্তিশালী চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হবে তখন কিন্তু তাদের এনার্জিগত সামান্য কিন্তু পার্থক্য ঘটে। এই কারণের জন্যই এই সূক্ষ্ম সূক্ষ্ম রেখা ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতে কিন্তু সাবলাইনে ছোট ছোট সূক্ষ্ম রেখায় বিভাজিত হয়ে যাচ্ছিল। এইভাবে কিন্তু জিমান প্রভাবটার ব্যাখ্যা দেওয়া হয়। তার মানে কি বললাম, আলটিমেট জিমান প্রভাবটার ব্যাখ্যা এভাবে দেওয়া হয় যে যখন ইলেকট্রনগুলো আবর্তন করবে ওই কক্ষপথে,
তখন কিন্তু কি হবে না, তার নিজের চারিদিকে একটা কি করে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। এই চুম্বক ক্ষেত্র সৃষ্টি করার জন্য এবং ওই যে ইলেকট্রনগুলো যে অরবিটালে আছে এবং ওই অরবিটালগুলো ত্রিমাত্রিক তলে বিভিন্নভাবে বিন্যস্ত থাকে এবং বিন্যাসগত পার্থক্যের জন্য তাদের কিন্তু শক্তিরও পার্থক্য হয়। এর ফলে চুম্বক ক্ষেত্র যখন প্রয়োগ করা হবে, চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলেই কিন্তু কি হবে, যে ওই রেখা বর্ণালীর সূক্ষ্ম বিভাজন ঘটে যায়। এইভাবে কিন্তু জিমান ইফেক্টের ব্যাখ্যাটা দেওয়া হয়েছিল। আলটিমেট আমরা কি জানতে পারছি, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা একটা জিনিস কিন্তু পরোক্ষভাবে ধারণা পেয়ে যাচ্ছি, কি না, পরমাণুর মধ্যে যে অরবিটালগুলো রয়েছে এই অরবিটালগুলো ত্রিমাত্রিক দেশে কিভাবে বিন্যস্ত থাকে সেটা কিন্তু সম্পূর্ণরূপে আমরা ধারণা পেয়ে যাচ্ছি কি না, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। দেখো এখানে কত রকম ভাবে বিন্যস্ত থাকে, দেখো এল এর যে কোনো মানের জন্য আমরা এল এর সঙ্গে এই এম এর মান কি সম্পর্কটা রয়েছে সেটা একটু জেনে নেব। এল এর যে কোনো মানের জন্য, এল এর যে কোনো, হ্যাঁ, এল এর যে কোনো মানের জন্য এম এর সম্ভাব্য মানগুলো কি হতে পারে, এম এর সম্ভাব্য মান কত রকম হতে পারে, প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত কিন্তু হতে পারে। প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত যে কোনো পূর্ণ সংখ্যা হবে। ধরো এল এর মান 2, এল ইকুয়াল টু যদি 2 হয়, 2 হলে এম এর মান কত হবে, এম এর মান হবে কি +2 +1 0 -1 -2, অর্থাৎ +L2 -L যতগুলো পূর্ণ সংখ্যা রয়েছে সেইগুলো কিন্তু আমরা নেব। অর্থাৎ এখানে এল এর একটা মানের জন্য আমরা এম এর কতগুলো মান পেলাম, এতগুলো মান পেলাম। এল ইজিক্যাল টু 2 হয় কোন অরবিটালের ক্ষেত্রে, এল সমান 2 হয় হচ্ছে ডি অরবিটালের ক্ষেত্রে। তাহলে ডি অরবিটালের জন্য আমরা কতগুলো মান পেলাম, এম এর মান 5টা পেলাম। অর্থাৎ এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে ডি অরবিটালটি ত্রিমাত্রিক দেশে 5 রকম ভাবে বিন্যস্ত থাকতে পারে। দেখো এস অরবিটালের ক্ষেত্রে এল ইকুয়াল টু কত হবে, 0। এস অরবিটালের জন্য এল ইজিক্যাল টু 0, এল ইজিক্যাল টু 0 হলে এম সমানও কিন্তু কি হবে, 0 হবে। অর্থাৎ এখানে কিন্তু এম এর একটাই মান পাচ্ছি, এল ইজিক্যাল টু 0 হলে একটাই মান, অর্থাৎ এস কিন্তু একরকম ভাবেই বিন্যস্ত থাকতে পারে। বুঝতে পেরেছো? এই যে এর ছবিগুলো যে ত্রিমাত্রিক দেশে কিভাবে বিন্যস্ত থাকতে পারে, ছবিগুলো কিন্তু আমি একে নেক্সট ক্লাসে দেখাবো। বুঝতে পেরেছো? এই যে ছবিগুলো কেমন হয়, একটা মানে এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার কতগুলো হবে তা সেই ততগুলো ভাবে কিন্তু বিন্যস্ত থাকতে পারে। অতএব সেই বিন্যাসগুলো আমি কিন্তু পরের ক্লাসে এঁকে দেখাবো। বুঝতে পেরেছো? এটা গেল হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে ইলেকট্রনের কিন্তু কৌণিক ভরবেগও নির্ণয় করতে পারি। তাহলে এই ক্ষেত্রে এম ভি আর ইকুয়াল টু এম ইন্টু এইচ বাই 2 পাই। এই দুটো এম কিন্তু আলাদা, এইটা কিন্তু ভর আর এইটা কিন্তু চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটা কিন্তু চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। কি বুঝতে পেরেছো? তার মানে এই এমটা কিন্তু ভর আর এই এমটা কিন্তু চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম দিয়ে কিন্তু চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কিন্তু তার কৌণিক ভরবেগের মানও নির্ণয় করতে পারি। এতগুলো কাজ আমরা এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে করতে পারি। দেখো এরপর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটাকে কি বলা হচ্ছে, স্পিন কোয়ান্টাম নম্বর। আমরা এর আগে কিন্তু 3টা অলরেডি কোয়ান্টাম সংখ্যা পড়ে নিয়েছি, কি কি, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই 3টে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা যে পারমাণবিক বর্ণালীর অতি সূক্ষ্ম বিভাজন কিন্তু ব্যাখ্যা করতে পারি না। এর জন্য বিজ্ঞানী উলেনবেক এবং গুডস্মিথ নতুন একটি কোয়ান্টাম সংখ্যার প্রবর্তন করেন, সেটাকে বলা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। বুঝতে পেরেছো? দেখো যখন সূর্যকে কেন্দ্রে রেখে বিভিন্ন মানে বৃত্তাকার কক্ষপথে যেরকম পৃথিবী ঘোরে, পৃথিবী কিন্তু আবার নিজের চারিদিকেও ঘোরে, এটা তো তোমরা সবাই জানো। সেই রকম ইলেকট্রন যখন বৃত্তাকার কক্ষপথে যখন বা উপবৃত্তাকার কক্ষপথে যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, তখন কিন্তু ইলেকট্রন তো কিন্তু নিজের অক্ষের চারিদিকেও ঘোরে। এই অক্ষের ঘূর্ণন কিন্তু 2 প্রকারের হতে পারে। কি বললাম, যখন ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে তখন কিন্তু ইলেকট্রন তার নিজের অক্ষের চারিদিকেও কিন্তু পাক খায়। এই ঘূর্ণন কত প্রকার হতে পারে, এই ঘূর্ণন 2 প্রকারের হতে পারে। একটা হচ্ছে কি
একটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন, আরেকটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। তাহলে একটা হলো ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এই ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন বোঝানোর জন্য দুটো আমরা এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করে থাকি। এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য মান দুটো হয়, একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। যদি প্লাস হাফটা ক্লকওয়াইজ রোটেশনকে নির্দেশ করে, তখন কিন্তু মাইনাস হাফটা কিন্তু কাকে নির্দেশ করবে? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনকে নির্দেশ করে। এইভাবে কিন্তু এই স্পিন কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। অর্থাৎ ইলেকট্রনের যে ঘূর্ণনের প্রকৃতি নির্দেশ করার জন্য আমরা যে কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করব সেটাই হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। বিজ্ঞানী গুডস্মিথ এবং উলেনবেক এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার প্রবর্তন করেন। তাহলে বোঝা গেল এই যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ঘূর্ণনজনিত যে কৌণিক ভরবেগ হয় ইলেকট্রনের, সেটা আমরা নির্ণয় করতে পারি। সেটা কত? সেক্ষেত্রে mvr ইকুয়াল টু রুট ওভার s ইন্টু s প্লাস 1 ইন্টু h/2 পাই। এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু কি করলাম না ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা নির্ণয় করতে পারবো। মানে ঘূর্ণন কোয়ান্টাম এই ঘূর্ণন মানে এইভাবে আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কিন্তু ইলেকট্রনের ঘূর্ণনজনিত যে কৌণিক ভরবেগ হয় সেটা নির্ণয় করতে পারবো। তাহলে বোঝা গেল এইভাবে কিন্তু আমরা চারটা কোয়ান্টাম সংখ্যা পড়বো। তাহলে কোনটা দিয়ে কি করা যাচ্ছে কিন্তু সেটা আমি বলে দিলাম। তোমাদেরকে একটা আমি কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়বে। এই মানে ভালো করে আমার যে লেকচারটা সম্পূর্ণ যে লেকচারটা রয়েছে তার মধ্যে কিন্তু এর উত্তরটা রয়েছে। এই যে 4 প্রকারের যে কোয়ান্টাম সংখ্যা, এই 4 প্রকারের কোয়ান্টাম সংখ্যার তাৎপর্যগুলি লেখো। একটু আমি বলে দিচ্ছি কিভাবে লিখবে তোমরা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি কি জানতে পারি? মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি পারি বলতো? মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারি যে ইলেকট্রনটা কততম শক্তি স্তরে বা কততম কক্ষে রয়েছে নিউক্লিয়াস থেকে, সেটা আমরা জানতে পারি। তার শক্তি নির্ণয় করতে পারি, তার ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, যে কক্ষে রয়েছে তার ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, তার গতিবেগ নির্ণয় করতে পারি। সবই কিন্তু মুখ্য কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন হয়। ওকে, যাই হোক। আর গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানতে পারি কি না ইলেকট্রনটা যে কক্ষপথে আছে সেটা বৃত্তাকার না উপবৃত্তাকার, এবং কোন অরবিটালে রয়েছে সেই অরবিটাল সম্বন্ধেও আমরা যে জানতে পারি যে কোন অরবিটালটা রয়েছে, এস না পি না ডি না এফ, এই অরবিটাল সম্বন্ধে জানতে পারি আমরা। বুঝতে পারলে? আর কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে যে কি করতে পারি আমরা না ইলেকট্রনটা যে অরবিটালে আছে সেই অরবিটালটা ত্রিমাত্রিক দেশে কিভাবে বিন্যস্ত রয়েছে সেটা জানতে পারি। ওকে, আর কি স্পিন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি পারি না ইলেকট্রনটা যে নিজের অক্ষের চারিদিকে যে ঘূর্ণন, নিজের অক্ষকে কেন্দ্র মানে নিজের অক্ষের চারিদিকে যে ঘূর্ণন, সেই নিজের অক্ষের চারিদিকের ঘূর্ণনের প্রকৃতি জানতে পারি, অর্থাৎ ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ সেই সম্বন্ধে জানতে পারি। এভাবে আমরা পুরো কোয়ান্টাম সংখ্যাটা সম্বন্ধে জানলাম। এর পরের ক্লাসে আরও পরপর যে থিওরিগুলো রয়েছে সেই থিওরিগুলো জানবো। আহ্বায়ন নীতি, পাউলির অপবর্জন নীতি, এগুলো আরও পরপর আমরা আস্তে আস্তে জানবো। ওকে, আজকের ক্লাসটি এই পর্যন্ত। এর পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। ওকে, টাটা।